জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। ভারতীয় অপপ্রচার ও আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। সকালে রাজধানীর মহাখালীতে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশে দেশের সার্বভৌমত্ব রক্ষার ডাক দেওয়া হয়। এ সময় তারা বলেন, বিগত সরকারের আমলে ভারতের সাথে যেসব চুক্তি হয়েছে তা জনগণকে জানাতে হবে। ভারতের বর্তমান কর্মকাণ্ড বাংলাদেশের মতো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্য হুমকি বলেও মন্তব্য করেন সাবেক সেনা কর্মকর্তারা। নতজানু নয়, বরং সাম্যতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনায় সরকারের প্রতি আহ্বান জানান তারা। পরে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে রাওয়া ক্লাব থেকে পদযাত্রা করে তেজগাঁও এলাকা প্রদক্ষিণ করেন সাবেক সেনা কর্মকর্তারা। দেশের এই ক্রান্তি লগ্নে জাতিকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ করতে চাই। আমরা সরকারকে আহ্বান করতে চাই, আর কোনো নতজানু পররাষ্ট্রনীতি নয়, সাম্যতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি। আমরা এখানে জমায়েত হয়েছি, সমাবেশ হয়েছি জনগণের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এবং ভারতের বিরুদ্ধে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখার জন্য। নির্বাচনের কোনো বিকল্প নেই উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে দেশ স্থিতিশীল হয়ে যাবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। ডক্টর খন্দকার মোশাররফ আরও বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। দিন তারিখ ঠিক করে সংস্কার সম্ভব না বলেও মন্তব্য করেন তিনি। ভারতের নীল নকশা বাস্তবায়ন করতে একটি মহল মাঠে নেমেছে বলেও দাবি করেন বিএনপির এই শীর্ষ নেতা। সংস্কার আপনারা শুরু করেন, যে সংস্কার আপনারা শুরু করবেন শেষ না হলে পরবর্তী নির্বাচিত সরকার সেই সংস্কারকে সমাপ্ত করবে। সেই জন্যে সেই উছিলা দিয়ে, সংস্কারের উছিলা দিয়ে অনিশ্চিতকালের জন্য ক্ষমতায় থাকাটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। সর্বপ্রথম এবং অগ্রাধিকার প্রস্তাব হওয়া উচিত নির্বাচন কমিশন থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত নির্বাচনের ব্যাপারে সংস্কার ঘোষণা করে একটা রোড ম্যাপ দেওয়া, যে ওই দিনই নির্বাচন হবে। যারা আওয়ামী ফ্যাসিবাদীদের রক্ষার চেষ্টা করবে তাদের স্বাধীনতা বিরোধী বলে আখ্যায়িত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সাথে সাক্ষাৎ শেষে এই মন্তব্য করেন তিনি। রিজভী আরও বলেন, নিজেদের স্বার্থে পলাতক স্বৈরাচারের জন্য ভারতের নীতি নির্ধারকরা মায়া কান্না করছে, অপতথ্য ছড়িয়ে বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি। বলেন, ভারত গণতান্ত্রিক রাষ্ট্র দাবি করলেও সেখানে ঘাতকদের আশ্রয় দেওয়া হয়েছে। আজকে সেই পলাতক স্বৈরাচারের জন্য মায়া কান্না কাঁদছেন পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদরা, নীতি নির্ধারকরা এবং আরও অনেকে, এবং বিশেষ করে আত্মা বিক্রিকারী মিডিয়ার লোকজনরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। এই অপরাধের সাথে যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী জড়িত, যারা নির্দেশ দিয়েছেন, সেই সমস্ত পিশাচ মন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের বিচার এখানে নিশ্চিত করতে হবে। কারো প্রশ্রয় থেকে যারা তাকে রক্ষা করার চেষ্টা করবেন তারাও বাংলাদেশের স্বাধীনতার বিরোধী, সেই রাষ্ট্রও বাংলাদেশের সার্বভৌমত্বের বিরোধী, তারাও বাংলাদেশের জনগণের বিরুদ্ধে। জুলাই আগস্টের খুনিরা নতুন গল্প সাজিয়ে নতুন রূপে ফিরে আসতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন সার্জিস আলম। তাদের রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। সকাল 11টার দিকে চট্টগ্রামের পিটিআইয়ে গণ অভ্যুত্থানে নিহত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় শেখ হাসিনাকে প্যাথোলজিক্যাল খুনি বলে আখ্যা দেন তিনি। অনুষ্ঠানে বিভাগের 11 জেলার 105 পরিবারকে 5 লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। যেই খুনি, মানে তার পরিবারের 18 জনের হত্যা নিয়ে 16 বছর ধরে মায়া কান্না করলো, সে যদি এটা মায়া কান্না না করে, সে যদি প্যাথোলজিক্যাল একজন খুনি না হয়, তাহলে তো সে 2000 খুন করতে পারতো না।
কোনো একটা জীবনের প্রতি যদি তার এই মায়া থাকে তাহলে তো আরেকটা জীবন সে ঝরাতে পারতো না। আমরা এখনই দেখি যে আমরা সেই খুনিদের কথা ভুলে যাচ্ছি, সেই খুনিরাই নতুন করে গল্প সাজাচ্ছে, খুনিরা নতুন করে নতুন রূপে ফিরে আসছে। বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহত নিহতের পরিবার সহ প্রশাসনিক নানা পর্যায়ের কর্তা ব্যক্তিরা। স্মরণ সভায় আহত শিক্ষার্থীরা জুলাই আগস্টের দিনগুলো স্মৃতিচারণ করেন, তুলে ধরেন পরিবার, স্বজন ও নিহতদের কথা। আহতদের সুচিকিৎসা, নিহতদের রাষ্ট্রীয় মর্যাদা, আর্থিক সহায়তার ও যোগ্যতা অনুসারে সরকারি চাকরি দেবার দাবি জানানো হয়। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বরিশাল জেলায় 167 জন আহত ও 30 জন নিহত হয়েছেন। মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী সিনেট ভবনে সামাজিক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। But I think we should move to a welfare-oriented society. মানবিক যেটা আমরা বলি welfare thing is not people overall development. And another last thing, health is one of the most eroding factor of income of the poor people. If somebody gets sick in a poor family, they have to sell their assets to get the treatment. And we have seen many of the people go below the poverty line because of the health hazard. Even the rich people are sold to, I know many people. সরবরাহ কমায় চট্টগ্রামে বাজারেও দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। এতে সপ্তাহ ব্যবধানে লিটারের দাম বেড়েছে 2 থেকে 5 টাকা। বোতলজাত সয়াবিন তেলের সংকটে বিপাকে পড়েছেন ক্রেতা বিক্রেতারা। কয়েকটি দোকান ঘুরেও তেল কিনতে পারছেন না ভোক্তারা। তবে খোলা সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক আছে খাতুনগঞ্জে। বিক্রেতাদের অভিযোগ, মিলাররা সয়াবিন তেলের সাথে অন্যান্য পণ্য কিনতে বাধ্য করছে, এতে তারা লোকসানের মুখে পড়ছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় শুল্ক কমানোর প্রভাব পড়েনি বলে দাবি ব্যবসায়ীদের। আগামীতে খুচরা বাজারে তেলের সরবরাহ না বাড়লে সংকট বাড়ার শঙ্কা বিক্রেতাদের। গত 15 বছর দেশের মানুষকে জোর করে 7 মার্চের ভাষণ শোনানো হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক ডক্টর সৈয়দ জামিল আহমেদ। সকালে নেত্রকোনার শিল্পকলা একাডেমি জরাজীর্ণ ভবন পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বিগত সরকার জনগণের চাহিদা না বুঝে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে। তিনি জানান, 11টি জেলায় শিল্পকলা একাডেমি তৈরির পরিকল্পনা রয়েছে, শিগগিরই তা বাস্তবায়ন করা হবে। যে 7ই মার্চের ভাষণ গত 15 বছর ক্রমাগত জোর করে শোনাতে এক পর্যন্ত কান ঝালাপালা হয়ে গেছে। এই যে বিগত রাষ্ট্র যে বোঝেনি, সরকার যে বোঝেনি, সেটা খুব দুঃখের বিষয় যে একটা রাষ্ট্র পরিচালনা করছে, তার সরকার বুঝতে পারছে না যে মানুষ কি চায়। সামরিক আইন জারির জন্য জাতির উদ্দেশ্যে ক্ষমা চেয়েছেন ইউন সুক ইয়োল। শনিবার টেলিভিশন ভাষণে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট জানান, আবারও মার্শাল ল জারির কোনো পরিকল্পনা নেই তার। যদিও পদত্যাগ কিংবা অভিশংসনের প্রসঙ্গ এড়িয়ে যান ইয়োল। ভাষণের পর ইয়োলের নিজ দল পিপিপির প্রধান জানান, প্রেসিডেন্টকে অপসারণ ছাড়া আর কোনো পথ খোলা রইল না। স্থানীয় সময়ে শনিবার সন্ধ্যায় প্রেসিডেন্টকে অভিশংসন প্রস্তাবের উপর ভোটাভুটি হবে দেশটির পার্লামেন্টে। 44 বছর পর গেল মঙ্গলবার প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেন ইয়োল। তবে তীব্র গণরোষের কারণে 6 ঘন্টার মাথায় সিদ্ধান্ত প্রত্যাহার করেন তিনি। এরপর থেকেই প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে দেশের রাজপথ দখলে রেখেছেন সাধারণ জনগণ। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় প্রায় $26 কোটি ব্যয় করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ফেডারেল ইলেকশন কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। মোট অর্থের মধ্যে প্রায় $24 কোটি দেয়া হয়েছে নিজের প্রতিষ্ঠিত রাজনৈতিক কার্যনির্বাহী কমিটি আমেরিকা প্যাকে। অন্যদিকে আরবিজি প্যাকে দেয়া হয়েছে বাকি $2 কোটি। বিপুল অঙ্কের অনুদান মাস্ককে ট্রাম্প প্রশাসনের অন্যতম
প্রভাবশালী ব্যক্তিতে পরিণত করেছে। নির্বাচনে জয়ের পর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছিল ইলন মাস্ক ও বিবেক রামাস্বামীকে। কয়েক হাজার সরকারি কর্মীকে চাকরিচ্যুত করার পাশাপাশি সাবেক সামরিক সদস্যদের স্বাস্থ্যসেবায় ব্যয় কমানোর পরিকল্পনা গ্রহণ করেছেন দুই রিপাবলিকান। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে এখন টিভি দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv এই লিঙ্কে।